নমস্কার বন্ধুরা, সকলে ভালো আছেন। আজ আবার গল্প, আড্ডা, সাথে গান সবকিছু নিয়ে আপনাদের সকলের সাথে আড্ডায় আমি উপস্থিত হয়েছি। নকশালবাড়ি লাইভ এবং উত্তরে রেডিও 91.9 FM ইয়োর সং ইয়োর ভয়েসের বিশেষ অনুষ্ঠান এবং আপনাদের সকলের ভালোবাসার অনুষ্ঠান উত্তরের আড্ডা। উত্তরের আড্ডায় আমাদের সাথে আজ এক অতিথি রয়েছে। বয়সে খুব একটা বড় নয়, ছোট, কিন্তু সে আজ আমাদেরকে এই সন্ধ্যায় তার গান দিয়ে মুগ্ধ করবে। আপনাদের সাথে গল্পে গল্পে পরিচয় করাই আমাদের অতিথির সাথে আজকে উপস্থিত জয়দীপ সেনগুপ্ত। নমস্কার। আমাদের উত্তরের আড্ডায় স্বাগত। ধন্যবাদ। শুরু করব অনেকটা কিছু দিয়েই হবে। জয়দীপের গল্প শুনবো আমরা। এবার সবার প্রথমে শুনবো গান। আপনারাও হয়তো ভাবেন যে অনুষ্ঠানে কোনো সঙ্গীত শিল্পীকে পেলেই টুম্পা দৌড়ে দৌড়ে আগে গান শুনতে যায়। আসলে বিষয়টা হচ্ছে ভীষণ ভালোবাসি গান শুনতে, আর যখন এই মুগ্ধতা হবে, ছড়িয়ে যাবে যাদের গানের মাধ্যমে, সেরকম একটা সুযোগ পেলে কে হাতছাড়া করে বলুন? তো চলুন গান শুনি আগে। শুরু করছি। প্রথমত, গান শুরু করার আগে সবার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা আমাকে দেওয়ার জন্য। সত্যি ভাবা যায় না নকশালবাড়িতে এত সঙ্গীত শিল্পী থাকতে আজকে আমাকে সুযোগ দেওয়া হয়েছে। সত্যি আমি ভীষণ আপ্লুত। আর এখন দিদি যখন গান শুনতে চাইছে তখন আজকে একটু গান দিয়েই শুরু করি। হ্যাঁ, অবশ্যই। আমরা সবসময় এই জায়গাটাই আগে ভালোবাসি। অবশ্যই। গান আসলে আড্ডাতেও কাজে লাগে আর উদ্বোধনী সঙ্গীতেও কাজে লাগে। উদ্বোধনেও কাজে লাগে, উদ্বোধনী সঙ্গীত কেন বলবো, উদ্বোধনেও কাজে লাগে। আর যে কোনো আড্ডা শুরু করতে আমরা সবাই যেহেতু গান বাজনা নিয়ে থাকতে ভালোবাসি, শুরু করছি ওটা দিয়ে। পণ্ডিত অজিত চক্রবর্তীর গাওয়া এবং জটিলেশ্বর মুখোপাধ্যায়ের অরিজিনাল সং আমি ফুলকে যেদিন। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে যেটা বাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে যেটা বাজি হেরেছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে যেটা বাজি হেরেছি। মুক্ত ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি, মুক্ত ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি। বুঝিনি সেদিন বড় সাধে বুকে দুলিয়ে দিয়েছি, এখন শূন্য ঝিনুক ছিন্ন হৃদয় একই আলো ভরেছি। আমি সেদিন থেকে যেটা বাজি হেরেছি, আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে যেটা বাজি হেরেছি।
আছে। সুন্দর, ধন্যবাদ। ভীষণ সুন্দর, এই গানটি সত্যি ভীষণ সুন্দর। আর জয়দীপ বেশ সুন্দর করে তার ভাবনা দিয়ে আবেগ দিয়ে গানটি আমাদেরকে শোনাল। আহ জয়দীপ, এবার একটু গল্প করি। আচ্ছা গান কিন্তু অনেক শুনবো। আচ্ছা। আহ, ভীষণ ছোট থেকেই গান বাজনায়। হ্যাঁ, হুম। মোটামুটি কোন ক্লাস থেকে, ক্লাসটাও বলা আমার পক্ষে খুব কঠিন, তবে যখন আমার 2 বছর বয়স তখন থেকে মোটামুটি সূচনা আর কি, গানের সাথে। মার হাতে সূচনা। হুম। মানে ঘটনাটাও আমার কাছে বলাটা খুব কঠিন, তবে আমি মার কাছে শুনেছি যে প্রথম সা আমার 2 বছর বয়সে হয়েছে, সেই হয়েছে। আর প্রথম গান গাওয়া আমার হয়েছে, এটার পেছনে একটা গল্প রয়েছে। গল্পটা হলো, আমার বাবা যখন চা বাগানে ছিলেন আর কি, তখন ওই মারাপুর টি স্টেটে, তখন বাবা একটা গান গাইছিল, সেটা হলো হ্যাঁ পেহলি বার, কিশোর কুমারের গান। হ্যাঁ। তো ট্র্যাকে গাই, তো বাবা তখন, আমরা সবাই পরিবারের সবাই ট্র্যাকে খুব গাইতাম তখন। তো এমন সময় বাবার মালিকের ফোন এসছে, এবার গানটা বেশ অন্তরার, মানে মুখরাটা হয়েছে অন্তরার শুরুর দিকে, মোটামুটি গানটা বাবা ছেড়ে দিয়ে বেরিয়েছে। এবার কি জানি তখন আমার কি মনে হয়েছে, আমি মাইকটা ধরে গাওয়া শুরু করেছি। তো তখন থেকে আমার আর কি, মানে অফিসিয়ালি শুরু আর কি গান বাজনার। আর তারপরে তো চলছেই আর কি। চলছে। তার মানে প্রথম শুরুটা মায়ের কাছে। হ্যাঁ, একদম প্রথম শুরুটা মার কাছে। এখন বর্তমানে শাস্ত্রীয় সঙ্গীত করছি, হুম। আর বিভিন্ন ইনস্ট্রুমেন্টও করছি। বর্তমানে আমার গুরুমা বিদুষী বর্ণালী বাসুর কাছে শিখছি, আর তবলায় সেই সুদীপ চক্রবর্তীর কাছে শিখছি, আর কিবোর্ডও শিখছি সুব্রত মালাকার। হ্যাঁ, আর বাদ বাকি টুকটাক এদিক ওদিক, যেমন খোলে আমার এক বন্ধু আছে শুভম, যারা এই নকশালবাড়ি ইস্কনে যায় তারা জানে। আচ্ছা। সে আমার খুব ভালো বন্ধু আর কি, তাকে নিয়েও একটু গল্প আছে, সে পরে করব, এই আর কি সূচনা। হুম। মানে জয়দীপ হচ্ছে গানের জগতে, মানে গানকে জাফনে রেখেছে। আহ সত্যি জানতেই থাকবো। আর একটা কথা দর্শক বন্ধুদের জন্য, জয়দীপের বাড়ি কিন্তু সঙ্গীতময় একেবারেই। দিদি ভীষণ ভালো, মানে জয়দীপের মাও ভীষণ ভালো গান গান। আহ এই যে ছোট থেকে শুরু হয়েছে, ছোটবেলায় পড়াশোনার সাথে সাথে এই যে গান বাজনা শুরু হয়েছে, তখন থেকেই শুরু হয়ে যাচ্ছে। এবার কখনো এই পড়াশোনার মাঝে গিয়ে এই গানটাকে এতটা আঁকড়ে ধরা, সেই ভালো লাগার জায়গাটা কোথা থেকে? এই প্রশ্নটা সত্যি খুব কঠিন বলাটা, কারণ এই গান বাজনার সাথে যে কবে ভালোবাসাটা হয়েছে এটা আমার মানে পক্ষে বলাটা খুব কঠিন, কারণ এটা ভালোবাসার থেকেও বড় হচ্ছে রক্তে মিশে যাওয়া আর কি, যাকে বলে। মানে ছোটবেলার থেকে হয়তো এরকম ছিল যে কি বলবো, মানে খেলাধুলো, হুম। তার মাঝখানে হয়তো পড়াশুনো, হুম। এগুলো মাঝখানে, মানে বাঁদর ছিলাম তো, হুম। এবার তার মাঝখানে গান বাজনাটা হয়েছে। হুম। এবার এতটা পরিমাণে হয়েছে যে সেটা রক্তে মিশে যাওয়ার কারণে আর হয় না, মানে রক্তে সুগারের মাত্রা যেরকম বাড়া কমা করে, সেরকমই গান বাজনাটাও হয়েছে আর কি, কখনো বাড়ছে কমছে এরকম আর কি। তো কবে যে তাকে ভালোবেসে ফেলেছি জানি না। সত্যি তাই হয়। এই জায়গাটাই এরকম, ভালোবাসাটা কবে তৈরি হয় অ্যাকচুয়ালি, সত্যি কথাই। সাধারণত মানে ভালোবাসা জিনিসটাই এমন, কবে যে কোথায় কখন হয়ে যাবে সেটার হিসেব কিন্তু থাকে না। একটা সময় গিয়ে আমরা বুঝতে পারি ভালোবাসাটা হয়েছে। জয়দীপের ঠিক তেমনই। একদমই। জয়দীপ বললো ছোটবেলায় ভীষণ দুষ্টুমি করতো। ও বাবা। কিছু দুষ্টুমি? কিছু দুষ্টুমি, সব থেকে বেশি অত্যাচারিত কে হতো? সব থেকে বেশি অত্যাচারিত মাই হতো, কারণ বাবা তো তখন, মানে এই চা বাগানের গল্প আর কি। আমি, আমাদের বাড়ির সামনে একটা চাপা ফুলের গাছ ছিল, আমি তখন ছিলাম হনুমানের ভক্ত। সেই পেছনে লেজ গুঁজতাম আর হাতে গদা নিয়ে, এই বাজার থেকে গদা কিনে নিয়ে যেতাম, সারাদিন সেই গাছের মধ্যে ঘুরে বেড়াচ্ছি আর কি। তো এইভাবেই ছোটবেলাটা কেটেছে, মানে বাগানে খুব একটা বদ্ধ ঘরে চিরকালটা, মানে চিরকাল ভুলভাল বলছি,
মানে ছোটবেলাটা কেটেছে আর কি। যে সময়টা চা বাগানে হ্যাঁ, থাকতে তোমরা ওই সময়। ওই সময়টা লকডাউনটা বাবা, ওটা বেশ কঠিন সময় একটা। লকডাউনের পরে মানে বেশ একটা কঠিন সময় এসেছিল জীবনে, যে গান বাজনা নিয়ে, কারণ লকডাউনটা খুব ভালো গান বাজনার সময় দিতে পেরেছিলাম। এবং লকডাউনের পরে যখন স্কুলটা শুরু হলো, মানে কি বলবো, বছরের ইম্পর্টেন্ট দুটো মানে ইয়ার, যেরকম ক্লাস 7-8 খুব ইম্পর্টেন্ট একটা সময়, সেটা যখন পাইনি আর কি, সেই সময়টা থেকে বেরিয়ে যখন নিজেকে দেখছি ক্লাস 9-এ, তখন ভাবছি বাবা আমি তো বেশ শান্ত হয়েছি। আর না, সত্যি কথা বলতে আমার বাবা বলে যে জয়দীপের শান্ত হওয়ার পেছনে একটা বড় অবদান হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের। হুম। কারণ আমার গুরুমা সবসময় আমাকে এখনো বকেন, আহ, যে জয়দীপ মন দিয়ে কর, জয়দীপ ঠিক করে বস। আমার এই রিসেন্ট একটা ঘটনা, আমার গুরুমা বলছে জয়দীপ সোজা হয়ে বস, পাটা লাগা। এবার পাটা ধর। এবার আমি এতটাই অন্যমনস্ক যে পা ধরতে বলছে, আমি নিজে পাটা ধরছি আর কি। তো এই আর কি, মানে ছোটবেলাটা এখনো যায়নি, মানে ওই যে বচপনা যাকে বলে আর কি, সেটা। তা অবশ্যই আমরাও চাই ছোটবেলাটা যেন না যায়। এটা থাকাটাও ভীষণ জরুরি। সে তো অবশ্যই। তারপর সেখান থেকে সেখান থেকে নিশ্চয়ই বকা একটু খাওয়া হয়েছিল সেই সময়। বকা মার সবকিছুই আছে, তবে আমার বাড়ির লোক বকাটা একটু কমই দেয় আর কি। আচ্ছা। তাদের বকাটা কম, মারটা বেশি। আর সবার কিরকম, মানে আমি আমার বন্ধুদের যেরকম দেখি আর কি, মা মারে বাবা হয়তো ভালোবাসা দেয় আর কি, নয় বাবা মারে মা ভালোবাসা দেয়। আমার ক্ষেত্রে আমার পুরো ফ্যামিলি আমাকে, মানে কি বলতো, মানে কেউই কম নয় আর কি। মা বাবা কিন্তু দুজনেই শুনছেন আজকে। বাড়ি গিয়ে মুশকিল তাহলে তো। না যেমন এটা সত্যি, অবশ্যই বাবা মায়ের তো একটা ব্যাপার অবশ্যই থাকে। না, বাবা মায়ের থেকে ভয়ঙ্কর আমার জেঠু আর কি। আচ্ছা। আমার জ্যাঠামশাই খুব স্ট্রিক্ট, ভীষণ স্ট্রিক্ট আর কি, যে সকালবেলা ঘুম ঘুম থেকে উঠতে হয়তো দেরি হয়েছে, সেই দরজার মধ্যে এসে ঢাক ঢাক ঢাক, ওঠো ওঠো ওঠো, অনেক সকাল হয়ে গেছে। আর সেই মানে অঘরে ঘুম, সেখান থেকে মানে আচমকা কেউ যদি দরজার মধ্যে এসে ধাক্কা দেয়, কেমন ভয় লাগে ওর। আর আমি তো আমার জেঠুকে যখনই মতো ভয় পাই আর কি। তাও এখন অনেকটা অ্যাডজাস্ট হয়েছে, বড় হ্যাঁ, হয়েছি তো, অবশ্যই। ওই একটা ব্যাপার। আচ্ছা, বাড়িতে তার মানে বোঝাই যাচ্ছে ভীষণ জয়দীপের উপরে বকাবকিটা হয়। না, আচ্ছা, এবার হচ্ছে এই যে সঙ্গীত জগতে চর্চা, শুধু সঙ্গীত নয়, যে কোনো একটা বিষয় নিয়ে তুমি যাকে নিয়ে ভালোবাসবে, যার তাকে সাধনা বা চর্চার একটা বিষয় অবশ্যই থাকে। এই সময়টা কখন কখন, ছোটবেলায় সকালে ভোর বা রেওয়াজটা কখন কখন হয়? ছোটবেলার থেকে আমার একটাই রুটিন ছিল, ইভেন এখনো সেটাই রয়েছে। মানে আমার ছোটবেলার অভ্যাস বলবো না, তবে আহ, এটার পিছনে একটা ধর্মীয় কারণও রয়েছে, যে আমি একটু ধার্মিক, তুমি জানোই। তো আমার এখন মানে ইদানিং হয়েছে, ইদানিং বলতে কত বছর, 4-5 বছর, সকালে উঠতে হবে আমাকে ভোরবেলা, আর সেটা হবে হচ্ছে 4:30টায়, 4:30টায় উঠতে হবে আমাকে। ব্রহ্ম হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে। এটা আমার জেদ। আমার মাঝে হতো কি, যে বাবা মারা একটু অসুস্থ ছিলেন মাঝখানে, তো ওদের ঘুমোতে একটু দেরি হতো, হুম। রান্না বান্না দেরি, শরীর একটু ক্লান্ত সারাদিন অবশ্যই। স্কুলে। এবার ঘুমোতে দেরি হতো, তাও আমাকে উঠতে হবে 4:30টায়। এবার বাবার সাথে আমার খুব ঝগড়াঝাটি, যে না তুই 5টায় ওঠ, না আমাকে 4:30টায় উঠতে হবে। 4:30টার থেকে 5টা, আধা ঘন্টা, আমাকে আধা ঘন্টা আগেই উঠতে হবে। উঠবো আমি 4:30, 4টায়ও নয়, 4:30টায় উঠতে হবে। তো ওইভাবেই আর কি, যে সকালবেলা আমার স্ট্রিক্টলি মানে কোনো রেয়াজ হোক নয় হোক, খারেজটা আমাকে করতে হবে। আচ্ছা। মানে নিচের স্বরগুলো আমাকে হ্যাঁ, প্র্যাকটিস হ্যাঁ, খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট। হ্যাঁ। তো সেটা আমার একটা সময়। হুম। তারপর যদি স্কুল না থাকে, যেমন আমি তো সরকারি স্কুলেই পড়ছি, হুম। মানে পড়েছি, হুম। এখন কলেজ। হুম। তো বড় হয়েছে। প্রথমে ছোট বলেছিল, এই জয়দীপ সেটাকে ক্লিয়ার করলো বিয়ে করেছি। যে আমি একটু বড় হয়েছি। না বাবা, অনেকে বলে এখনো কি স্কুলে, না না। তো ওই আর কি, 8টা 8:30, সেরকম এখন যেরকম বিদ্যাসাগরে একটা কাজ করছি আর কি, স্কুলে হুম। পিটি টিচার হিসেবে। বাহ। তো সেই কাজেই আমাকে 8টার সময় স্কুল যেতে হয়। তো যদি 4টা 4:30 এরকম উঠি,
উঠে রেয়াজটা হলো, তারপরে আমার একটা মিটিং থাকে আবার, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের মহারাজদের সাথে একটা 5টার সময় মিটিং থাকে। সেই মিটিং কমপ্লিট করে আবার যদি রেয়াজ করলাম, নয়তো স্নান টান করে স্কুল, তারপরে দুপুরবেলা এসে আবার রেয়াজ, তারপরে উম, বিকেলে বা সন্ধ্যায়, এভাবেই মানে রুটিনটা আমার গোছানো আর কি। আর বাকি তো ফাঁকিবাজি রয়েছেই। না, খুব একটা ফাঁকিবাজি নেই গানে। তার কারণ হচ্ছে জয়দীপের এই গানের জগতের অনেক কিছু রয়েছে। জয়দীপ সারেগামাপাতেও না, স্টার জলসা, স্টার সুপার সিঙ্গার জলসার। জুনিয়র, হ্যাঁ, আচ্ছা, সুপার সিঙ্গার জুনিয়রে 2018 সালে, হয়তো 17 বা 18, 18। হ্যাঁ ওরকমই হবে, 18, সুপার হ্যাঁ। সিঙ্গার জুনিয়রেও আমাদের নকশালবাড়ির নাম উজ্জ্বল করেছে। অনেকটা সময় সেখানে সে ছিল এবং আমরা তাকে প্রায়ই আমাদের টিভির পর্দায় তাকে দেখেছি এবং আমরা তার গান শুনেছি। আমরা আশা রাখবো জয়দীপকে আবারও একবার সেরকম কোনো বড় মঞ্চে দেখ। শুভেচ্ছা তো অবশ্যই থাকলো। আহ গল্প হচ্ছে জয়দীপ একটু বড় হয়েছে, ও বললোই একটু আরেকটা গান শুনবো। আরেকটা গান শুনবে? আচ্ছা, আরেকটা গান আহ ধরতে গেলে এই গানটা আমার কাছে খুব স্পেশাল। হুম। কারণটা হচ্ছে আমি যার গানটি গাইবো হুম। তিনি হচ্ছেন আমার মার গুরুর গুরু, আচ্ছা, শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়। আচ্ছা। তো ওনারই একটি গান আমার খুব প্রিয়, মানে ইদানিং প্রিয় হয়েছে। আমি মানে অনেক বড় হয়ে গানটি শুনেছি, হুম। তবে চেষ্টা করছি। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয়। রেগা পাগরে সনি ধাপা গরে যা, একই তবে রূপময় অপরূপ দিল ডাক, একই তবে রূপময় অপরূপ দিল ডাক, স্বপ্নের সমারোহে বেলায় আজ কেটে যায়, সুর আর সুরভিতে মনা মন যেন তারি সারা পায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুন 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 ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয়। মুখটাটুকু গাইলাম, সাহস হয় না। ভীষণ সুন্দর। না, সত্যি গানটা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান গাওয়াটা এক তো খুব বড় ব্যাপার, আর ভীষণ কঠিন। অবশ্যই। আর এর সূক্ষ্মতা মানে যা ধারণার বাইরে। প্রতিটি সুর প্রতিটি জায়গায় সঠিক ভাবে হচ্ছে কিনা সেটাকে নিয়ে। তবে অবশ্যই বলবো আমাদের ভীষণ ভালো লেগেছে, সত্যি ভালো হয়েছে। আচ্ছা জয়দীপ, গানের ক্ষেত্রে হুম। যখন রেওয়াজ হচ্ছে নিজে শোনাটা কিন্তু খুব হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এবার এই নিজে শুনে সুর কোথায় লাগছে না লাগছে, মানে সুরের বিষয়গুলো যখন তুমি গান মানে করা হয়, যখন কি করে এটাকে নিজের মধ্যে সেটাকে সমৃদ্ধ করা হয় যে রেওয়াজের মাধ্যমে যে কোনটা সুরের ঠিক করতে, সুর ব্যাপারটা। অ্যাকচুয়ালি একটু এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন হয় এই ক্ষেত্রে। ব্যাপারটা কি, আমাদেরও এই জায়গাটায় একটা ভাবার বিষয় হচ্ছে রেয়াজের সময়
কনসেন্ট্রেশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমার গুরুমা বলেন যে যখন রেয়াজ করবে আয়নার সামনে বসে করবে। এবার একটা জিনিস কি, আমরা যেরকম গাইছি, গাইবার সময় আমরা হয়তো নিজেকে দেখতে পাচ্ছি না, কিন্তু নিজের আওয়াজটা ঠিক শুনতে পাচ্ছি। এবার আওয়াজটা তো আমরা যতটা হোক, মানে যতটা শিখতে পেরেছি, যতটা বুঝতে পেরেছি, সেটাকে আমরা রেকটিফাই করছি। এবার বাদ বাকি যেটা প্রেজেন্টেশন, সেটা আমাকে একজনকে গাইডেন্সের আন্ডারে আমাকে করতে হবে। এবার আমার কি হয়, আমার যদি কোথাও একটু ভুল নোট লাগে, আমার মা হয়তো রান্নাঘরে কাজ করছে, এই ওখান থেকে হাল্লা হবে, ওটা ঠিক হলো না, ওটাকে ঠিক কর। এবার যথাসম্ভব হয়ে যাচ্ছে। হয়ে গেছে সেটা, এবার করতে হয়। এবার একটা বিষয় আমি যেটা আমার জুনিয়রদেরকেও বলি, আমার সাথে যারা গায় তাদেরকেও বলি, যে শুনতে হবে। হুম। শোনার অভ্যাসটা খুব ইম্পর্টেন্ট। সেটা আমি নিজেকেই শুনি বা অন্য কাউকে শুনি, শোনাটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ যদি আমি তানসেন হতে চাই, তাহলে আমাকে আগে কানসেন হতে হবে। এই কথাটা আমার বাবা আমাকে বলেছেন। সেই বিষয়টাই আমি বললাম যে শোনার বিষয়টাকে তুমি কতটা গুরুত্ব দিচ্ছ। এবার শোনাটা কেন ইম্পর্টেন্ট, কারণ আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। একদম। এবার ইমপ্লিমেন্টটা করতে গেলে আমাকে জানতে হবে বিষয়টার প্রতি। এবার যদি জানতে হয় আমাকে শুনতে হবে, ওই একটা সার্কেল আর কি। এবার রেয়াজের ক্ষেত্রেও তাই, আর যদি কেউ গাইছে সেটা শোনার ক্ষেত্রেও তাই। আর আমার গুরুজি যেটা বলেন, যে তোমাকে একজনের কাছে শুনতে পাঠানো হচ্ছে, তুমি একজনকে শুনতে গেছো। এবার আমরা কেন শুনতে যাই যে সে ভালো গাইছে সেটা আমি শুনে চলে এলাম, তা কিন্তু নয়। সে কি গাইলো এবং তার থেকে আমি কি শিখলাম, সেটা দিয়ে আমি কি ইমপ্লিমেন্ট করলাম, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার এই বিষয়টার মানে খুব কঠিন বিষয় যে সে কি গাইলো সেটা মনে রেখে আমি বাড়িতে এসে আবার সেটাকে রেয়াজ করব। ধৈর্যেরও ব্যাপার আছে, আবার থিঙ্কিং এরও ব্যাপার আছে। তবে এটা পুরোপুরি নিজের ওপর, নিজের এক্সপিরিয়েন্সের ওপর। আর আমি প্রত্যেকটা মানুষকেই, আমার জুনিয়র হোক, আমার থেকে সিনিয়র কে আমি বলবো না, তবে আমার যারা গাইছেন আর কি, তাদেরকে আমি একটাই কথা বলবো যে শোনো, ভীষণ শোনা দরকার। কারণ গান যে যত শোনে সে হয়তো তত ভালো থাকে, আমার মনে হয়। আমি জানি না কার অবশ্যই। কিরকম হয়, তবে শোনাটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। ছোটবেলায় প্রথম স্টেজ পারফরমেন্সটা কবে হয়েছে? আমার প্রথম স্টেজটা হয়েছে 6 বছর বয়সে, আই থিঙ্ক। সেটা হয়েছিল হচ্ছে কালী পুজোর সময়, ফ্রেন্ডস ক্লাব। আচ্ছা ফ্রেন্ডস ক্লাবে, আর গানটাও ছিল হ্যাঁ পেহলি বার। আচ্ছা। মার হাত ধরে প্রথম, মানে স্টেজে মার হাত ধরে আমি গান গাইছিলাম আর কি। তো সেখান থেকে সূচনা বল ধরা যায়। তারপর বিভিন্ন হ্যাঁ, জায়গায়। তারপরে বিভিন্ন জায়গা হয়েছে। আর যদি শাস্ত্রীয় সঙ্গীতের প্রথম স্টেজ ধরি, সেটা হয়েছে শিলিগুড়ি ইচ্ছে বাড়ি। আচ্ছা, আমার ইচ্ছেবাড়ি। গুরুমারই একটি প্রোগ্রাম ছিল, সেখানে আমি গিয়েছিলাম রাগ মালকনস, একটা হুম ভজন, হুম। সেটা দিয়েই আর কি শাস্ত্রীয় সঙ্গীতে এন্ট্রি হচ্ছে আর কি। মার্কস সত্যি ভীষণ, ভীষণ ভালো। সত্যি ভীষণ সুন্দর। হুম। আহ, এবার গানের যখন প্রথম, তখন তো খুবই ছোট, হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর। তারপর যখন একটু বড় হলে, আস্তে আস্তে শুরু হলো যখন অনুষ্ঠান করা, ভয় বলতে কোনো সময় কিছু মনে হয়েছে? ভয়টা সত্যি কথা বলতে এখনো আছে। নার্ভাসনেসটা একটু হয়। এরকম যে একটা গান যখন আমি গাইতে যাই, মানে প্রেজেন্ট করছি, সেই ক্ষেত্রে আমার প্রিপারেশনটা প্রথমত খুব ইম্পর্টেন্ট, আর প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। এই দুটো জিনিস আমরা সবাই জানি, কিন্তু এখানে টুইস্টটা হলো আমার প্রিপারেশনও ভালো, আমার প্রেজেন্টেশন আমি যখন বাড়িতে করছি সেটাও ভালো, কিন্তু স্টেজে উঠে যখন আমি প্রিপারেশন আর আমার পারফরমেন্স যেটা হবে, সেটা হয়তো ভুল হয়ে যেতে পারে, বা নার্ভাসনেস যেটা আমরা বলি, সেটা হয়তো লোকজনকে দেখে, বা একটা ভয়, বা একটা কি বলবো, মানে থতমত খেয়ে যাওয়া, সেই ব্যাপারটাও হয়। আমার ইদানিং একটু কমেছে, কিন্তু আমি বলবো না আফটার লকডাউন তখন ছিল, লকডাউনের আগে কিছুটা ছিল, কিন্তু ভয় আছে, ভয় জিনিসটা আছে। এটা বিশেষ করে কখন হয়, আহ, যখন প্রোগ্রামটা কম হয়। আমাদের সবার জীবনে একটা জিনিস করা উচিত কি, প্রত্যেক বছর কমসে কম 2 থেকে 3টে অনুষ্ঠান আমাদের করা উচিত।
নিজে থেকে। যদি না হয়, এখন তো অনলাইন আছে। আমি যখন ছোট ছিলাম তখন তো ইনস্টাগ্রামও ছিল না, না ফেসবুকও ছিল কিছু না। ছিল না, হ্যাঁ। তখন এখন অনেক রকম অপশন আছে। এখন মানে মানুষের সাথে খুলে কথা বলা যায়, মানুষ এখন রিলস বানায়, অনেক অ্যাডভান্স মানুষ এখন। তো প্রোগ্রাম করাটা খুব ইম্পর্টেন্ট, সেটা অনলাইনেই হোক। যদি অনলাইনে করি, যেরকম আমরা এখন পডকাস্ট করছি, এবার এটাতে হয়তো কিছু ভুল ভ্রান্তি হচ্ছে, সেটাকে আমরা কাট করে নিতেও পারি। কিন্তু যখন আমরা লাইভ অনুষ্ঠানে আছি তখন হয়তো কাটের সিস্টেমটা নেই। তবে বর্তমানে আমরা লাইভে আছি। হ্যাঁ, বর্তমানে। এবার বিষয়টা হলো যে যেই স্টেজে উঠছে তার প্রথমত হাত পা কাঁপবে, হুম। সে ভয় পাবে। এবার এটা শেখার বিষয়, সেটা কি বলবো, জানার বিষয়। এবার আমার সব থেকে বেশি ভয় হয় শুধুমাত্র স্টেজ পারফরমেন্স বলতে শাস্ত্রীয় সঙ্গীতের কোন স্টেজ পারফরমেন্স, কারণ আমার ওটা করাই হয় না, খুব কম। যেমন আমার তো গুরুমা এখন একটা ব্যবস্থা করেছে যে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর একটা করে প্রোগ্রাম হবে, এটাকে আমরা নাম দিচ্ছি ব্যাঠাকি। এবার সবাই মিলে একটা ঘরোয়া অনুষ্ঠান হয়, বিভিন্ন রাগ আমরা গাই, সেখানে একটা বিলম্বিত গাওয়া হয়, তার দ্রুত গাওয়া হয়, হ্যাঁ, নয় একটা ভজন গাওয়া হয়। এইভাবে একটা প্রদর্শন করা হয় আর কি। সেখান থেকে একটু এক্সপিরিয়েন্স আমরা কুড়িয়ে নিয়ে আসি। এবার বড় অনুষ্ঠান বলতে একটা অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম হলো, আরেকটা প্রোগ্রাম হয় চতুস্বরী। তো এই সমস্ত প্রোগ্রাম কি হয় যে অন্যান্য প্রোগ্রামে যেটা আমরা জানি হুম। যে কিছু সংখ্যক মানুষ হয়তো, যেমন রবীন্দ্রসঙ্গীত সবার শোনা, নজরুল গীতি সবার শোনা, শাস্ত্রীয় সঙ্গীতে সব বন্দি সবার জানা নয়। অবশ্যই। কিন্তু একটা মজার বিষয় কি, শাস্ত্রীয় সঙ্গীত যারা শুনতে যাচ্ছে তারা জানে। এবার যখন আমি প্রেজেন্ট করছি, আমার মনে একটা ভয় কাজ করছে যে আমি যদি ভুল করি এনারা বুঝতে পারবে। এবার আমি কোথাও যদি যেমন ছট পূজায় গান করছি, সেখানে তো মানে ভজনও যদি গাই বা কোনো একটা ফিল্মি গান যদি গাই, মানুষ কিন্তু সেরকম এনজয় করবে বিষয়টাকে, মানে বোঝার ভালোবেসে, চেষ্টা, হ্যাঁ হ্যাঁ। বোঝার কিন্তু চেষ্টা করবে, এনজয় করবে। কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত ব্যাপারটা কি, যে তারা এনজয়ও করে, বোঝার চেষ্টাও করে, শেখার চেষ্টাও করে। আর গানের মধ্যে ছোট ছোট এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় থাকে, যারা ভালো করে যখন আমরা দেখতে যাচ্ছি, বিষয়টা শুনতে যাচ্ছি, যখন এই যে বললাম কান ভীষণ গুরুত্বপূর্ণ এই এই জায়গাটায়। সেই জায়গাটার ভয়, মানে জয়দীপের ভয় এখনো একটু একটু আছে লাগে। আছে। দেখুন, ভুল তো হয় স্টেজে। হ্যাঁ, সেটা অবশ্যই ভুল। এটা আমি এখানে একটা কথা আমি বলি সকলের ক্ষেত্রেই, যারা এখন ছোট আছো বা ভুল হবে, আমাদের রোজ ভুল হয়, অবশ্যই, কিন্তু ভুল থেকে আমরা শিখি, সেটা শিখতে হবে। অবশ্যই। ভুল না হলে তো শিখতে পারবো না। ভুল তো হচ্ছেই। এই যে আমরা কথা বলছি এখন, এই যে চলছে, বা এই যে একটু পর কিছুক্ষণ বাদে কিছু একটা করব বা কিছু, ভুল হবে, ভুল হয়, না হওয়ার চেষ্টাটার দিকে আমরা যাই, তবে হবে। কিন্তু সেই জায়গাটা নিয়ে কিন্তু ভয় পাবার কিছু নেই। কিছু একটা হলেও সেই জায়গাটা থেকে শিখে নেওয়াটাই গুরুত্বপূর্ণ। না, যারা আমরা তো এখন ছোট সবাই, রয়েছে, আমরা তো সবাই শিক্ষার্থী। অবশ্যই শেখার কোনো শেষ নেই। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত সামনের মানুষের থেকে শেখার। এই যে অনুষ্ঠানগুলোতে যাচ্ছ, মানে পড়াশোনা হচ্ছে, এখন তো স্কুলেও আছো, হ্যাঁ, স্কুলে আছি। স্কুলে এখন পিটি টিচার হিসাবে আছো, গানও কি শেখানো হয়? গান কিছু কিছু, কিছু কিছু মানে শেখা, মার সাথে, মা যেমন স্কুলের মিউজিক টিচার, হ্যাঁ। তো একদম শেখাই বললে ভুল হবে, তবে শেখাই না বললেও ভুল হবে। তাদের সাথে তাদেরকে হ্যাঁ, নিয়ে যাও। নিয়ে যাওয়া। হ্যাঁ। যেমন আমি মাঝখানে একটা ক্যাম্পে গিয়েছিলাম, ভারত স্কাউটে, সেখানে কিছু কিছু জিনিস শিখে এসেছি। যেমন কিছু গান, হ্যাঁ, তারপর কিছু নাচ ডান্স বাচ্চাদের করার জন্য মতো, সেগুলো কিছু শিখিয়েছি। আর আমাদের এখন অনলাইনে একটা খুব ভাইরাল হচ্ছে আসাম রেজিমেন্টের একটা গান, সেটা আমরা এনসিসি তে খুব করেছি, আমি যখন এনসিসি করতাম। তো সেটাও আমার শেখানোর ইচ্ছা আছে, দেখি এখন কিরকম ভাবে কি হয়। তবে এখন সবে তো হাত ধরে ওঠা শুরু করছি, আহ, দেখা যাক কত কি হয়। হ্যাঁ, অবশ্যই। আমি প্রথমেই গল্পের শুরুতেই ওর সাথে কথা হওয়াতে তখন বললাম অনেকটা পথ চলার রয়েছে। সেটা শুনবো যে ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে। তার আগে একটু একটু জানার ইচ্ছা হচ্ছে, কোনো বিশেষ কোনো কিছুর সময়, মানে কোন সময়টা খুব বেশি, মানে বেশি করে গান গাওয়ার ইচ্ছা হয়?
কোন সময়টা বেশি করে গান গাইতে ইচ্ছা হয় বলতে গেলে পুজোর সময়। দুর্গাপুজোর সময় আমার গান বাজনার আমেজটা একটু জাগে বেশি করে, কারণ আহ, আমি জানি না কার দুর্গাপুজো নিয়ে কার কিরকম কিউরিওসিটি, আমার মানে আমার কিউরিওসিটিটা একটু বেশি, কারণ আহ, ভীষণ ভালোবাসি আমি দুর্গাপুজোটা। আমার কাছে দুর্গাপুজোর থেকেও বড় ব্যাপার হচ্ছে মহালয়া। আমার মহালয়াটা আমার কাছে এমন একটা জিনিস, মানে আমি সারা বছর মহালয়া শুনি, মানে প্রত্যেক সপ্তাহে আমি হয়তো মহিষাসুরমর্দিনী হেডফোনে বাজিয়ে শুনছি, কিন্তু আমি যখন মহালয়ার দিন শুনছি আমার মনে হচ্ছে আমি নতুন করে আবার শুনছি। সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ, পঙ্কজ কুমার মল্লিকের কম্পোজিশন, মানে সেটা অতুলনীয় ব্যাপার একটা। অবশ্যই। মানে আমরা চিন্তাই করতে পারি না, মানে আমাদের জীবনে, বিশেষ করে আমার জীবনে, যে মহালয়াটা একটা ভীষণ এফেক্টিভ জিনিস। কারণ তুমি তো জানোই আমি পুজো টুজো করি। হ্যাঁ, এবার চণ্ডীপাঠটা, দুর্গাপুজোটা একটা স্টার্টিং এরিয়া, একটা স্টার্টিং এর টাইম। এবার দুর্গাপুজোর সময় সবার মনটা একটু পুজো 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 ভাইব আসে, কিন্তু মহালয়া এমন একটা দিন, এমন একটা সময় যেটা সবার খুব ব্যস্ততা, ভোরবেলা থেকে তর্পণ, হ্যাঁ পুজো থাকে কারোর কারোর, ইভেন আমারও থাকে। এবার সেই যে একটা মজা, পুজো আসছে, মা এসছেন, পিতৃপক্ষের সূচনা হয়েছে, দেবী পক্ষের সূচনা হয়েছে। সূচনা হচ্ছে। তো এবার সেই সময়টা যেন এমন একটা সময়, সেই কাশফুল, হ্যাঁ শিউলি ফুল, এই ব্যাপারগুলোই অন্যরকম। মানে এটা এখন এই বর্ষাকালে যে না বলাটা খুব মুশকিল, কারণ তবুও জানো আমরা হচ্ছে সত্যি জয়দীপের সাথে কথা বলতে বলতে আমিও যেন একটু ওই জায়গায় ভেসে বেড়াচ্ছি। আর তো কয়েকটা দিন, বেশি দিন নেই, দেখতে দেখতে সময় চলে যাবে। আর অবশ্যই। যেহেতু আহ, আহ, এক বছরে দশমী যেই হয়ে গেল, বিজয়ার পরের থেকেই আমরা পরের বারে দিন গুনতে অবশ্যই। শুরু করি। আমি তো ভীষণ ভাবে, আর ও যেটা বললো মহালয়া, ভীষণ ভীষণ একটা ভালো লাগার জায়গা। সত্যি, এই সেই ভোরের বেলার সেই যে শব্দ, এটা মনকে কোথায় নিয়ে চলে যায়। অবশ্যই। জয়দীপের সাথে কথা বলতে বলতে পুজোয় পুজোয় চলে আসছে যে আমরা তো আজ অনেকটাই কাছে চলে গেলাম। তবে যখন চলেই আসছি, সে তো যে সবসময় আমরা মনে করতে না, না, পারি। অবশ্যই। এই মুহূর্তে পুজোর ওপরে কিছু মনে পড়ছে, কোনো গান কিছু একটা? পুজোর উপরে গান, হ্যাঁ মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটি গান চেষ্টা করছি। আহ সেটা মহিষাসুর মর্দিনীর, আপনাদের সবার শোনা, আমার প্রিয়, মানে মহিষাসুর মর্দিনীর মধ্যে একটা খুব প্রিয় গান আমার, চেষ্টা করছি। রাগ বিভাস অত্যন্ত কঠিন, চেষ্টা করছি। তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপাহিত প্রতিমা, তব অচিন্ত রূপ চন্দিত মহিমা, তব অচিন্ত বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত তুমি সাধন ধর ব্রহ্ম বোধন সাধনে, তুমি
সাধন ধন ব্রহ্ম বোধন সাধন তব প্রেম নয়ন ভাতি নিখিল স্তরণী কনক কান্তি ঝরিছে কান্ত বদনে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত আহা, সত্যি সত্যি সুন্দর। আর আমি যেন একটু একটু ওই কাশফুল ভরা মাঠ, একটু উম, আকাশ, নীল আকাশের মেঘ, আহ একটু আস্তে আস্তে যেন ওদিকটাতেই মানে অনুভব করার চেষ্টা করলাম। সুন্দর দুর্গাপূজা, সত্যি আমাদের সকলের প্রিয়, সকলের ভালোবাসার জায়গা, এবং সেই সময়টাও। আর আজ যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিমুখর সন্ধ্যা, তবুও যেন জয়দীপের গানে আমরা অন্য এক জায়গায় উম, পৌঁছে গেলাম। আশা করি আপনাদের সকলেরও ভীষণ ভালো লেগেছে। ভবিষ্যৎ গান তো আছেই, এরপর কিছু এমন কিছু ভাবনা যে এটা করব সেটা? উম সত্যি কথা বলতে ভবিষ্যতের ভাবনা তো অনেক রকমই আছে। এবার কি বলবো, তুমি তো আমাদের আশ্রমে গিয়েছো, তোমাকে তো আর নতুন করে কিছু বলতে হবে না আশা করি। আহ সেই আশ্রম দেখাশোনার একটা ভাবনা আছে। আহ, একটা আমিও ফিরেছিলাম, সেটা হচ্ছে সন্ন্যাস নেওয়ার মাঝে আমার খুব পরিকল্পনা এসেছিল যে আমাকে সন্ন্যাস নিতে হবে। সেই মানে 3 বার ফর্ম ফিল আপও করা হয়েছিল আমার একবার, বাড়িতে না বলে। তারপরে কোনো মতে বাবা সেটা জানতে পারে, বলছে এত ছোট বয়সে, আমার রিজেক্ট হয়ে যায়। বলছে এত ছোট বয়সে সন্ন্যাস নেওয়ার কি ইয়ে। তো ওই আছে আর কি। তবে স্কুল আছে, গান বাজনা আছে, আহ, আবার এই এই একটা পথও আছে যেটা ঠাকুরমা স্বামীজিকে নিয়ে খুব মানে ভালোবাসার একটা জায়গা আর কি। তো সেই জায়গাটা নিয়েও একটা ভাবনা। তবে কি বলবো, আমি যে ওই জিনিসটা নিয়ে কিরকম ভাবে চিন্তিত আমি জানি, যে করব কি বুঝতে পারছি না। আহ দেখতে হবে, চিন্তার বিষয়। মানে এখনো আমার কাছে ক্লিয়ার নয় যে আমি কি করব, কারণ আমাকে মিউজিক নিয়ে কিছু একটা করতেই হবে, হুম। মিউজিকটা নিয়ে আমাকে এগোতেই হবে। কিন্তু কতটা কি করতে পারবো এখন, সেটা হচ্ছে প্রশ্ন। আর বাদ বাকি যদি ভবিষ্যতের কথা বলি, স্কুল স্কুলটাকে আরেকটু দাঁড় করাতে হবে। তারপরে ধর্মকর্ম তো আছেই, সেটা তো চলতেই থাকবে। অবশ্যই আমরা ঠাকুর বিশ্বাসী, আমাদের পথ চলা তাদেরকে ধরে। আমিও প্রার্থনা করব ঠাকুরমা স্বামীজির কাছে জয়দীপের মনের আশা এবং ওকে সঠিক পথ দেখান, এবং বিশ্বাস তাকে আঁকড়ে ধরে রাখলে সে পথ দেখায়, সে তার পথে নিয়ে যাবে। এই যে ভালোবাসা বিষয়টা, তাকেও তো ভালোবাসার, তার পথ ধরেই চলা। অবশ্যই ঠাকুরমা স্বামীজির মানে ভাবনাটা অন্যরকম। আসলে আমি এই পথে তো নতুন, ঠাকুরমা স্বামীজির যে পথটা আমি ভাবছি সেই পথে আমি নতুন। একটা হয় না হুজুকে কাজ করা, সেটাও হয়তো হতে পারে। কিন্তু সত্যি কথা বলতে আমি নিজের জীবনে আমি অনেক জায়গায় গিয়েছি, স্কনে গিয়েছি, আহ আরো অন্যান্য জায়গায় প্রোগ্রামও করেছি। হ্যাঁ, বৃন্দাবনের অনেক লোকজনের সাথে প্রোগ্রাম করেছি, কিন্তু ঠাকুরমা স্বামীজির প্রতি টানটা কেন অন্যরকম, কারণ এক তো আমরা বাঙালি, বাঙালি মানেই রামকৃষ্ণ। এবার ঠাকুরের এর পেছনে একটা স্টোরি আছে, আমি বলতে চাই। হ্যাঁ, অবশ্যই। আহ, আমরা ঠাকুরমা স্বামীজির প্রতি টানটা আমার প্রথমত ছিল না। এটা খুব মানে আহ, একটা কমপ্লিকেটেড বিষয় হলো, আমি বেলুড় মঠ যেতে খুব ভালোবাসি। হুম।
তো বেলুড় মঠের সন্ধ্যারতি আমাকে 2014-15 সালে মানে মোহিত করে ফেলে আর কি। অসাধারণ। আমি মানে পাগল হয়ে যাই, কারণ যেদিনকা মানে কোইন্সিডেন্সলি যেদিনকা আমরা সন্ধ্যারতি দেখতে গিয়েছি হুম, তার 1-2 দিন আগেই মানে বেলুড় মঠে একটা আপনারা ভিডিও পাবেন, সেখানে বেলুড় মঠের সন্ধ্যা আরতিটা রেকর্ড হয়েছে আর কি। আচ্ছা। মহারাজ আরতি করছেন, হুম কৃপাকরানন্দজি আমাদের আমাদের রামকৃষ্ণ মিশনের একজন খুব হুম বড় গায়ক। হুম। মানে মহারাজ এত ভালো সুন্দর ওনার গলা, মহারাজের কণ্ঠ মানে সত্যি। অসাধারণ। মানে আমাদের রামকৃষ্ণ মিশনে কয়েকটা বড় বড় নাম আমরা শুনতে পাই। হ্যাঁ, আমি মানে সব সময় প্রায় আমি তার গানের না, কৃপাকরানন্দজি মানে অন্যরকম মানুষ তিনি। নিজে পেশায় একজন ডাক্তার, হুম এবং কি বলবো, একজন সন্ন্যাসী, আবার একজন খুব ভালো গায়ক। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি কৃপাকরানন্দজির ক্লাস করেছি অনলাইনে। হুম। উনি খুব ভালো কাঁচ মোছেন। মহারাজের একটা ব্যাপার হলো, মহারাজ সবকিছু এত সুন্দর, মানে এত দক্ষ মহারাজ, যে গানের ক্লাস চলছে, মহারাজ বলছে আজকে গান করাবো না, আজকে কাঁচ মোছা শেখাবো। তো সে মানে অন্যরকম একটা ব্যাপার। তিনি কৃপাকরানন্দজি মানে বিশাল ব্যাপার, রামকৃষ্ণ মিশনে কৃপাকরানন্দজি মানে বিশাল ব্যাপার। তিনি কাঁচ মোছা শেখাচ্ছেন যে এইভাবে লিকুইড নেবে, এইভাবে স্প্রে করবে, এইভাবে মুছবে, ব্যাপারটা অন্যরকম। ঠিক সেরকমই যে বেলুড় মঠের সন্ধ্যা আরতিতে তিনি গাইছেন পাখোয়াজ, ও মাই গড, মানে ওই ইনস্ট্রুমেন্টটাই এমন একটা জিনিস যে মানে এনভায়রনমেন্ট চেঞ্জ করে দেয়। পাখোয়াজের মতো একটা গল্প মানে আমার সাথে হয়েছে। আমি যখন আমার দীক্ষা হয়েছে রামকৃষ্ণ মিশনে মোটামুটি 1 বছর, কত মাস, 1 মাস হলো, 1 বছর 1 মাস হয়েছে। শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজির কাছে আমার দীক্ষা হয়েছে। এবার আমার সুযোগ হয়নি মহারাজের, গুরু মহারাজের সাথে দ্বিতীয়বার দেখা করার। মহারাজ অনেকবার শিলিগুড়ি এসেছেন কিন্তু আমার যাওয়া হয়নি। তো আমার যবে থেকেই দীক্ষা হয়েছে আমার চিন্তা ছিল আমি ঠাকুর, আমার কাছে ঠাকুর, আমি মায়ের সন্তান। মানে মহারাজদের হিসাবটা হচ্ছে যে গুরু পরম্পরা, যেমন ঠাকুর যাকে ঠাকুর মাকে দীক্ষা দিয়েছেন, এবং তারপরে মা তার হুম সন্তানদের হুম। দীক্ষা দিয়েছেন। এবার ব্যাপারটা হলো ওরকম ভাবে হিসাবটা হয় না। রামকৃষ্ণ মিশনে মহারাজরা হিসাবটা করেন হচ্ছে, যেমন স্বামীজি কাউকে কোনো মহারাজকে দীক্ষা দিয়েছেন, তার থেকে অন্যান্য মহারাজরা দীক্ষা পেয়ে 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 তারপরে আমার কাছে এসছে। হুম। এটা একটা গুরু সম্প্রদায় হলো। তারপরে ঠাকুরের ডিরেক্ট ডিসাইপল, তারপরে মায়ের ডিরেক্ট ডিসাইপল, এরকম ভাবে কিছু 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 এরকম আসে। তো এইভাবে ভাবে আমার গুরু মহারাজের থেকে আমি পেয়েছি, আর আমি হলাম মায়ের সন্তান, আমি মায়ের গুরু সম্প্রদায়। এইবার আমি রামকৃষ্ণ মিশনে ঠাকুর বলতেই পাগল ছিলাম, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এবার আমাদের গুরু মন্ত্র ঠাকুরেরই। এবার আমার বাবা বলতেন যে এই 3 জনের মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে মা, হ্যাঁ অবশ্যই। কারণ এই ফলহারি কালী পুজো গেল। মাকে আমরা এতটাই ভালোবাসি এবং মা তার সন্তানদেরকে এতটাই ভালোবাসেন। এখনো তিনি যেখানেই থাকুক তিনি অনবরত আমাদের প্রতিটি সময় ভালোবেসে যাচ্ছেন, আমাদের পথ অবশ্যই দেখাচ্ছেন। অবশ্যই। মানে মা শব্দটা তো অন্যরকম। এবার আমি আমার মায়ের প্রতি বিশ্বাস জাগলো সেই জানুয়ারি মাসে আর কি, এই বছরেরই ঘটনা। আহ, সেই জানুয়ারি মাসের প্রথম দিকে মানে 1-2 তারিখের ঘটনা আর কি। আমি বাড়ি এসেছি মামা বাড়ি থেকে ভোরবেলা, একদম আমি ভোরবেলা মানে কয়েকদিন ধরে উঠছি আর কি এই বছরে। তো একদম ভোরবেলা সেই 3:30 4টে এরকম উঠছি। তো সেই দিন না হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, আবার বাইরে আসি আমি, এসে দেখছি একদম মানে কি বলবো, স্প্রে বৃষ্টি হচ্ছে। শীতের সময় আবার স্প্রে বৃষ্টি, কেমন একটা আমেজ। তো ভোরবেলা সাধারণত কি হয়, একটা ভক্তিপূর্ণ ভাব আসে, সেদিন না একটু কেমন একটা গা ছমছমে পরিবেশ হয়েছে। এবার আমি কি করি, আমি একটা খুব পাওয়ারফুল হেডফোন লাগিয়ে আমি ভোরবেলা জব করি বা হাঁটাহাঁটি করি মন্দিরের সামনেটা আমাদের। তো এবার আমি বেরিয়েছি, হাওয়া ভীষণ চলছে। এবার আমি হঠাৎ করে দেখলাম আমাদের স্কুটিটা যেখানে রাখা আছে, হাওয়ার জন্য আমাদের স্কুটি হ্যান্ডেল হিলে গেল, লাইট আপ ডাউন করছে। এবার আমি না সচরাচর ভূতের সেরকম ভয় পাই না, এবার ওই দিন না একটু গা ছমছমে পরিবেশ দেখে না আমার একটু ভয় লাগলো। এবার আমি ওই দিন গান না শুনে ইনস্টাগ্রাম খুলেছি। এবার স্টোরিতে হাত পড়েছে, এবার কোনো এক আমার পরিচিত বোন
সে একটা মানে ভূতের ওরকম চুল টুল সামনে রেখে ব্যাকগ্রাউন্ডে একটা ভূতের ইয়ে গান দিয়েছে। এবার সেটা শুনে আমার আরো ভয় লেগে গেছে। এবার কি করব এবার আমি না মনে মনে দেখেছি, মা এটা কি হচ্ছে গো, এত ভয় লাগছে কেন? এবার ঠিক সেই সময় জয়রামবাটি মায়ের জন্মস্থান, সেই মন্দিরে আমি মানে তার আগের দিনই রাত্রিবেলা আমি ফলো করেছি সেই পেজটাকে। এবার তারা সচরাচর স্টোরিটা কি করে, মায়ের যে দর্শনের স্টোরিটা মঙ্গল আরতির, সেটা 7টা 8টার দিকে পোস্ট করে। সেদিন তারা কি করেছে, ক্লিক করেই না ছেড়ে দিয়েছে। এবার আমার কানে ছিল হেডফোন। এবার আমি যেই বলেছি মা কি যে হচ্ছে, ভয় লাগছে, বিশ্বাস করো না দিদি, আমার ফোনের ওপরে একটা মানে ছবি আমি যা দেখলাম, আমার ব্যাকগ্রাউন্ডে যা বাজলো, সেই দিন থেকে আমি মানে মনে হলো কি মায়ের কাছে বিক্রি হয়ে গেছি। মানে মায়ের, আমি জয়রামবাটির স্বরূপটা যারা জানেন আর কি, মা একদম শ্বেতবর্ণা, একদম সাদা বেনারসি শাড়ি পরে আছেন। আর শীতের সময় মাকে শল দিয়ে ঢাকা হয়েছে, হাঁটু অব্দি শল, কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর। মানে সে ভয়ঙ্কর দৃশ্য আর কি। মানে কি দেখে নিয়েছি আমি, মনে হচ্ছে মা কথা বলবেন। একটা টিমে উপরে লাইট জ্বলছে, চারদিকে অন্ধকার, এটা মানে অদ্ভুত। আর যখন আমি মানে দেখলাম সেই রূপ, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে স্বামী অভেদানন্দজির লেখা প্রকৃতিম পরমা, আর বাজছে পাখওয়াজ। মাই গড, মানে আমি কি যে ফিল করেছি সেই সময় দাঁড়িয়ে। আর কৃপাকরানন্দজি এবং আমাদের ওনার নাম কি, স্বামী ওনার নামটা জানি ভুলে যাচ্ছি, যাই হোক, এই দুই মহারাজের গাওয়া আমি যদি পাই আমি দেখাবো আপনাদের। কিন্তু মানে সেটা দেখে না আমি মনে হলাম আমি কোথায় চলে এসেছি। আমি 5-10 মিনিট মনে হচ্ছে কোথাও একটা ছিলাম আর কি। যখন চোখ খুলছি তখন দেখছি ভোরের আলো ফুটছে। মানে অদ্ভুত একটা ভক্তিপূর্ণ ভাব। এই যে একটা তো বিষয় থাকে, মন থেকে কাউকে প্রতিটা সময় চাওয়া, তাকে আঁকড়ে ধরা, এবং একটা সময় আমরা অনুভব করি তাদের। আর এই যে বললাম, যারা আমাদের এই হাত ধরে পথ চলায়, তাদের কথা আর কি বল। তাদের ছাড়া তো আমরা সত্যি প্রতিটি সময় তাদেরকে নিয়ে, তাদেরকে মনের মধ্যে রেখে চলি। নানান কথা শুনলাম, গল্প শুনলাম, আড্ডা হলো, বেশ ভালো হলো, অনেক কিছু জানলাম। জয়দীপের ভেতরের অনেক কথাই আজ জানলাম। ওই যে প্রতিটি অনুষ্ঠানের আড্ডাতেই যেটা হয়, কথা বলার অনেক থাকে, কথা শোনার অনেক কিছু থাকে, আর গান বাজনা যখন আছে থাকছেই, তো মন তো ভরে না। যাবার তো একটা সময় চলেই আসে, অবশ্যই। একটা সময় গিয়ে থামতে হয়। আমাদেরও আজকের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। যাবার আগে আর একটা আবদার, ছোট্ট কিছু শুনবো। আহ, আচ্ছা, আহ, আমার আরেকজন প্রিয়, খুব একজন মানে কাছের গায়ক, তাকে আমার মাও খুব ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি, আপনারা হয়তো ভালোবাসেন যারা বাঙালি, মান্না দে জি। হ্যাঁ। তাকে একটি গান চেষ্টা করছি, এবং শেষে থাকবে একটা সাজেশন আপনাদের জন্য, সেটাও দেব। ও চাঁদ, সামনে রাখো জোছনাকে। ও চাঁদ, সামনে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘের উড়ো চিঠি উড়ে তো আসতে পারে। ও চাঁদ, সামনে রাখো জোছনাকে। ও চাঁদ, সামনে রাখো জোছনাকে।
এটুকুই গাইছি, বেশি গাইবো না। আসলে এখন বৃষ্টির আমেজ তো, গলাটা দিচ্ছে না। আহ, তার জন্য আমি ভীষণ ক্ষমা প্রার্থী। গলাটা বেশ খুসখুস করছে। হুম তবে আরেকটা গান চেষ্টা করতে পারি। হুম। আহ, আমারই আরেকজন খুব প্রিয়, মানে আমার খুব প্রিয় গায়ক, মানে আমার ফেভারিট সিঙ্গার, তিনি হলেন হরিহরন জি। হ্যাঁ আহ, তারও কিছু গান রয়েছে। আচ্ছা, আমি সাজেশন দিয়ে দিয়ে শোনাই হ্যাঁ। এক একটা গান। হুম, যেমন আমি বললাম যে শোনাটা খুব দরকার, তো আমি কিছু কিছু অ্যালবাম থেকে কিছু কিছু গান আমি মানে অল্প অল্প মুখরাগুলো গাইছি এবং আপনাদের বলবো এই গানগুলো আপনারা শুনবেন। ওনারই একটি খুব বিখ্যাত অ্যালবাম হলো, আহ, কয়েকটা অ্যালবাম আছে, তার মধ্যে আমি কয়েকটা মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো আপনাদের শোনা উচিত বলে আমার মনে হয়, মানে শুনবেন, আমার রিকোয়েস্ট। একটা হলো বিশাল, খুবই সুন্দর সুন্দর গান আছে সেখানে, যেরকম असर उसको जरा नहीं होता, असर उसको, असर उसको जरा नहीं होता, रंज रात का फिजा नहीं होता, असर उसको। এটা আছে। আরেকটা আছে, दायम पड़ा हुआ तेरे दर पर नहीं हूँ मैं, इंसान सी जिंदगी पे पत्थर नहीं हूँ मैं, दायम पड़ा हुआ। অনেক গান আছে, মানে এভাবে যদি আমি বলতে যাই, তবে এই বিশাল যে অ্যালবামটা, হুম হুম। সেখানে প্রমুখ যেই গানগুলো রয়েছে, যেমন अपने आईने में, দারুণ গান, দায়াম পড়া হুয়া, আসর উসকো, হাওয়া কা জোর, আমার শুভম নামক যে বন্ধুটি, হ্যাঁ তার হাওয়া কা জোর গানটা খুব পছন্দের। মানে সত্যি আহ, গানের জগতে প্রবেশ করলে তো সত্যি কথাই বলতে আর কি বলবো, শেষ তো নেই। না, তবু এই যে বললাম, শেষের সময় বিদায় নিতে হবে, এবং আরো একবার ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা। আমাদেরও প্রার্থনা থাকছে জয়দীপের সমস্ত কিছু এবং আগামী ভীষণ সুন্দর করে তুলুক তিনি। আপনারাও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একবার পরের অনুষ্ঠানে আপনাদের সকলের সাথে দেখা হবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী, প্রণাম।